চুমকির চোখ ভরা জল দেখিয়া ব্যোমকেশ সদয় কণ্ঠে কহিল, আচ্ছা, তুমি এখন যাও, তোমার দাদাকে পাঠিয়ে দিও। চুমকি ঘরের বাহির যাইতে না যাইতেই তাহার দাদা ঘরে প্রবেশ করিল। মনে হইল সে দ্বারের বাইরেই অপেক্ষা করিতেছিল। ভাই বোনের চেহারার খানিকটা সাদৃশ্যও আছে, কিন্তু ছেলেটির চোখের দৃষ্টি একটু অদ্ভুত ধরনের। প্যাঁচার চোখের মতো তাহার চোখেও একটি নির্নিমেষ অচঞ্চল একাগ্রতা। সে অত্যন্ত সংযতভাবে টেবিলের পাশে আসিয়া দাঁড়াইল এবং নিষ্পলক চক্ষে ব্যোমকেশের পানে চাহিয়া রহিল। সওয়াল জবাব আরম্ভ হইল। তোমার নাম কি? শীতাংশু দত্ত। বয়স? 20। কাল রাত্রে তুমি জেগেছিলে? হ্যাঁ। কি করছিলে? পড়ছিলাম। কি পড়ছিলে? পরীক্ষার পড়া? না, গোর্গির লোয়ার ডেপথ পড়ছিলাম। রাত্রে পড়া আমার অভ্যেস। ও, বন্দুকের আওয়াজ শুনতে পেয়েছিলে? পেয়েছিলাম, কিন্তু বন্দুকের আওয়াজ বলে বুঝতে পারিনি। তারপর? সহদেবের চিৎকার শুনে গিয়ে দেখলাম। তারপর ফিরে এসে তোমার বোনকে জাগালে? হ্যাঁ। ব্যোমকেশ কিছুক্ষণ চিবুকের তলায় করতল রাখিয়া বসিয়া রহিল। দেখিলাম উষাপতিবাবু নির্লিপ্তভাবে বসিয়া আছেন। প্রশ্নোত্তরের সব কথা তার কানে যাইতেছে কিনা সন্দেহ। মনের অন্ধকার অতলে তিনি ডুবিয়া গিয়াছেন। ব্যোমকেশ আবার সওয়াল আরম্ভ করিল। তুমি রাত্রে শোবার সময় দরজা বন্ধ করে শোও? না, খোলাই থাকে। চুমকির ঘরে দৌড় থাকে? হ্যাঁ, ও মেয়ে তাই। যাক, কাল রাত্রে সকলে শুয়ে পড়ার পর তুমি বাড়ির বাইরে গিয়েছিলে? না। আচ্ছা, সদর দরজা ছাড়া বাড়ি থেকে বেরোনোর আর কোনো রাস্তা আছে? হ্যাঁ, খিড়কির দরজা। কাল রাত্রে খিড়কির দরজা দিয়ে কেউ বেরিয়েছিল? না, কেউ বেরোলে আমি জানতে পারতাম। খিড়কির দরজা আমার ঘরের পাশেই। দোর খুললে ক্যাঁচ ক্যাঁচ শব্দ হয়। তাছাড়া রাত্রে খিড়কির দরজায় তালা লাগানো থাকে। তাই নাকি? তার চাবি কার কাছে থাকে? সহদেবের কাছে। সত্যকামবাবু রাত্রে দেরি করে বাড়ি ফিরতেন তা তুমি জানো? জানি। রোজ জানতে পারতে কখন তিনি বাড়ি ফেরেন? রোজ নয়, মাঝে মাঝে পারতাম। আচ্ছা আচ্ছা, তুমি এখন তাহলে যেতে পারো। শীতাংশু আরো কিছুক্ষণ ব্যোমকেশের পানে নিষ্পলক চাহিয়া থাকিয়া ধীরে ধীরে চলিয়া গেল। ব্যোমকেশ উষাপতি বাবুর দিকে ফিরিয়া ঈষৎ শকুঞ্চিত স্বরে বলিলেন, উষাপতি বাবু, এবার আপনার স্ত্রীর সঙ্গে একবার দেখা হতে পারে কি? উষাপতি বাবু চমকিয়ে উঠলেন। আমার স্ত্রী? কিন্তু তিনি, তার অবস্থা আমি বুঝতে পারছি। তাকে এখানে আসতে হবে না। আমি তার ঘরে গিয়ে দু একটা কথা। ব্যোমকেশের কথা শেষ হইল কি হইল না, একটি মহিলা অধীর হস্তে পর্দা সরাইয়া ঘরে প্রবেশ করিলেন। তিনি যে উষাপতি বাবুর স্ত্রী তাতে কোনো সন্দেহ রহিল না। ব্যোমকেশকে লক্ষ্য করিয়া তিনি তীব্র স্বরে বলিলেন, কেন আপনি আমার স্বামীকে এমন ভাবে বিরক্ত করছেন? কি চান আপনি? এখানে কেন এসেছেন? আমরা তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইলাম। মহিলাটির বয়স বোধ করি 40-এর কাছাকাছি, কিন্তু চেহারা দেখিয়া আরো কম বয়স বলিয়াই মনে হয়। রং ফর্সা, মুখে সৌন্দর্যের চিহ্ন একেবারে বিলুপ্ত হয় নাই। বর্তমানে তার মুখে পুত্র শোক অপেক্ষা ক্রোধই অধিক ফুটিয়াছে। ব্যোমকেশ অত্যন্ত মোলায়েম সুরে বলিল, আমাকে মাপ করবেন, নিহাত কর্তব্যের দায়ে আপনাদের বিরক্ত করতে এসেছি। মহিলাটি বললেন, কে ডেকেছে আপনাকে? এখানে আপনার কোনো কর্তব্য নাই। যান আপনি, আমাদের বিরক্ত করবেন না। ব্যোমকেশ বলিল, আপনি চান না যে সত্যকাম বাবুর মৃত্যুর একটা কিনারা হয়? না, চাই না, যা হবার হয়ে গেছে। আপনি যান, আমাদের রেহাই দিন। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। আমরা উষাপতি বাবুর পানে চাহিলাম। তিনি বিস্ময়ায়িত ভাবে স্ত্রীর মুখপানে চাহিয়া আছেন।
যেন নিজের চক্ষু কর্ণকে বিশ্বাস করিতে পারিতেছেন না। মহিলাটিও একবার স্বামীর প্রতি দৃষ্টি ফিরাইলেন, তারপর দ্রুত পদে ঘর হইতে বাহির হইয়া গেলেন। আমরা সদর দরজার বাইরে আসিয়া দাঁড়াইলাম। উষাপতিবাবুও আমাদের পেছন পেছন আসিয়াছিলেন। তিনি দ্বার বন্ধ করিবার উপক্রম করিয়া বলিলেন, আমাদের মানসিক অবস্থা বুঝে একটু ক্ষমা করবেন, নমস্কার। দরজা প্রায় বন্ধ হইয়াই আসিয়াছে, এমন সময় ব্যোমকেশ বলিল, ওটা কি? আসিবার সময় চোখে পড়ে নাই? কবাটের বাইরের নিচে চৌকাঠি হইতে হাতখানেক উঁচুতে একটা সোনালি চাকতি চকচক করিতেছে। উষাপতিবাবু দ্বার বন্ধ করিতে গিয়া থামিয়া গেলেন। চাকতিটি আয়তনে চাঁদির টাকার চেয়ে কিছুটা বড়। ব্যোমকেশ নত হইয়া সেটি দেখিল, আঙুল দিয়া সেটা পরীক্ষা করিল, বলিল, রাংতার চাকতি, আঠা দিয়া জোড়া হইয়াছে। সে সোজা হইয়া উষাপতিবাবুকে জিজ্ঞাসা করিল, এটা কি? উষাপতিবাবু দ্বিধাভাবে বললেন, কি জানি, আগে তো লক্ষ্য করেছি বলে মনে হয় না। ব্যোমকেশ বলিল, সম্প্রতি এটা কেউ সেটেছে। বাড়িতে ছোট ছেলেপিলে থাকলে বোঝা যেত, কিন্তু আপনি এবার খোঁজ নেবেন তো একবার। উষাপতিবাবু সহদেবকে ডাকিলেন। সে যথারীতি বলিল, আমি কিছু জানি নে বাবু। চুমকিও কিছু বলতে পারিল না। শীতাংশু বলিল, আমি কাল সন্ধ্যের সময় যখন বাড়ি এসেছি তখন ওটা ছিল না। আমার মাথায় নানা চিন্তা আসিতে লাগিল। সত্যকাম যে খুন হইয়াছে সে কি নিজের পরিচয়ের ইঙ্গিত এইভাবে রাখিয়া গিয়াছে? হরতনের টেক্কা। রোমহর্ষক উপন্যাসে এই ধরনের জিনিস দেখা যায় বটে, কিন্তু কোনো হদিশ পাওয়া গেল না। আমরা চলিয়া আসিলাম। রাস্তার বাহির হইয়া ব্যোমকেশের হাতের ঘড়ি দেখিয়া বলিল, এখনো 10টা বাজেনি, চলো থানাটা ঘুরে যাওয়া যাক। থানার দিকে চলিতে চলিতে ব্যোমকেশ এক সময় জিজ্ঞাসা করিল, বাড়ির লোকের এজাহার শুনলে কি মনে হলো? এই কথাটি আমার মনের মধ্যেই ঘুরপাক খাইতেছিল। বলিলাম, কাউকেই খুব বেশি শোকার্ত বলে মনে হলো না। ব্যোমকেশ বলিল, প্রবাদ আছে, অল্প শোকে কাদর, বেশি শোকে পাথর। বলিলাম, প্রবাদ থাকতে পারে, কিন্তু উষাপতিবাবু এবং তার স্ত্রীর আচরণ খুব স্বাভাবিক নয়। সত্যকাম ভালো ছেলে ছিল না। নিজের উচ্ছৃঙ্খলতায় বাপ মাকে অতিষ্ঠ করিয়া তুলিয়াছিল। সবই সত্যি হতে পারে, তবু ছেলে তো, একমাত্র ছেলে। আমার বিশ্বাস এই পরিবারের মধ্যে কোথাও মস্ত গলদ আছে। অবশ্যই সত্যকাম তো একটা মস্ত গলদ। সে যাক, দরজায় রাংতার চাকতির অর্থ কিছু বুঝলে? না, তুমি বুঝেছ? সম্পূর্ণ আকস্মিক হতে পারে, কিন্তু তা যদি না হয়? থানায় পৌঁছিয়া দেখিলাম দারোগা ভবানীবাবু আমাদের পরিচিত লোক। ভদ্রলোকের ছেলে খুন করে না, পুলিশের মুখে এ কথা নতুন বটে, কিন্তু ব্যোমকেশ সেদিক দিয়ে গেল না। বলিল, ভদ্রলোকের ছেলের কথায় মনে পড়ল, সত্যকামের এক পিস্তুত ভাই বাড়িতে থাকে, তাকে দেখেছেন? ভবানীবাবু একটু হাসলেন। দেখেছি, পুলিশে তারও নাম আছে। তাই নাকি? কি করেছে সে? ছেলেটি ভালোই ছিল, তারপর গত দাঙ্গার সময় ওর বাবাকে মুসলমানেরা খুন করে, সেই থেকে ওর স্বভাব বদলে গেছে। আমাদের সন্দেহ সে কমসে কম গোটা 3 খুন তো করেইছে। অবশ্য পাকা প্রমাণ কিছু নেই। ওর চোখের চাউনি দেখে আমাদের সেই রকমই সন্দেহ হয়েছিল। আপনার কি মনে হয় এই ব্যাপারে তার কোনো হাত আছে? কিছুই বলা যায় না, বুঝলেন ব্যোমকেশবাবু। সত্যকামের মতো পাঁঠা যেখানে আছে সেখানে সবই সম্ভব। তবে যতদূর জানতে পারলাম, যখন খুন হয় তখন সে বাড়ির মধ্যে ছিল। আমাদের দেখিয়া খুব খুশি হইয়াছেন মনে হইল না, তবু যথারীতি শিষ্টতা দেখাইয়া শেষে খাটো গলায় বলিলেন, আপনি আবার এর মধ্যে কেন? ব্যোমকেশ বলিল, পাক চক্রে জড়িয়ে পড়েছি। ভবানীবাবু
পূর্ববৎ নিম্নস্বরে বলিলেন, ছোড়া পাক্কা শয়তান ছিল। তাকে যে খুন করেছে সে সংসারের উপকার করেছে, এমন লোককে মেডেল দেওয়া উচিত। ব্যোমকেশ বলিল, তা বটে, আপনারা যা করছেন করুন, আমি তার মধ্যে নাক গলাতে চাই না। আমি শুধু জানতে চাই। ভবানীবাবু তাকে দৃষ্টি শলাকায় বিদ্ধ করিয়া বলিলেন, সত্যান্বেষণ কি জানতে চান বলুন? পোস্টমর্টম রিপোর্ট এখনো বোধহয় আসেনি। না, সন্ধে নাগাদ পাওয়া যেতে পারে। সন্ধ্যের পর আমি আপনাকে ফোন করব। বন্দুকের গুলিতেই মৃত্যু হয়েছে? বড় বন্দুক নয়, পিস্তল কিংবা রিভলভার? গুলিটা পিঠের ঠিক বাঁ দিক দিয়ে ঢুকেছে, সামনের দিক থেকে বেরোয়নি, শরীরের ভেতরেই আছে। পিঠে যেভাবে ফুটো হয়েছে সেটা খুব ছোট, তাই মনে হয় পিস্তল কিংবা রিভলভার। পিঠের দিকে ফুটো হয়েছে, তার মানে যে গুলি করেছে সে সত্যকামের পিছনে ছিল। হ্যাঁ, হয়তো ফটকের ভেতর দিকে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে বসেছিল। যেই সত্যকাম সদর দরজায় সামনে গিয়ে দাঁড়িয়েছে অমনি গুলি করেছে, তারপর ফটক দিয়ে বেরিয়ে গেছে। এ পাড়ায় একটা ব্যায়াম সমিতি আছে, আপনি জানেন? জানি। তাদের কাজ নয়, তারা দু চার ঘা প্রহার দিতে পারে, খুন করবে না। সবাই ভদ্রলোকের ছেলে। সহদেবের চিৎকার শুনে ওর মামা আর ও একসঙ্গে সদর দরজায় পৌঁছেছিল। সত্যকামকে পিছন থেকে যে গুলি করেছে সেটা তার পক্ষে সম্ভব নয়। ব্যোমকেশ প্রশ্ন করল, ছাদের উপর থেকে গুলি করা কি সম্ভব? ভবানীবাবু বললেন, ছাদের উপর থেকে গুলি করলে গুলিটা শরীরের উপর দিক থেকে নিচের দিকে যেত। গুলিটা গেছে পিছন দিক থেকে সামনের দিকে, সুতরাং সেই সময় টেলিফোন বেজে উঠল। ভবানীবাবু টেলিফোনের মধ্যে দু চার কথা বলিয়া আমাদের বলিলেন, আমাকে এক্ষুনি বেরোতে হবে, জোর তলব। আমরাও উঠি। ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইয়া বলিল, ভালো কথা, মৃত্যুকালে সত্যকামের সঙ্গে কি কি জিনিস ছিল? ওই যে পাশের ঘরে, দেখুন না গিয়ে, বলিয়া ভবানীবাবু কোমরে বেল্ট বাঁধিতে লাগিলেন। পাশের ঘরে একটি টেবিলের উপর কয়েকটি জিনিস রাখা রয়েছে। সোনার সিগারেট কেসটি দেখিয়াই চিনিতে পারিলাম। তাছাড়া হুইস্কির ফ্লাস্ক, চামড়ার মানিব্যাগ, একটি ছোট বৈদ্যুতিক টর্চ প্রভৃতি রইয়াছে। ব্যোমকেশ সেগুলোর উপর একবার চোখ বুলাইয়া ফিরিয়া আসিল। ভবানীবাবু ততক্ষণে বেল্ট বাঁধা শেষ করিয়াছেন, দেরাজ হইতে পিস্তল লইয়া কোমরের খাপে পুরিতেছেন। বলিলেন, দেখলেন, আর কিছু দেখার নেই তো? আচ্ছা, চলি। ভবানীবাবু চলিয়া গেলেন। তাহার ভাবগতিক দেখিয়া মনে হইল তিনি আসামিকে ধরিবার কোনো চেষ্টাই করিবেন না। শেষ পর্যন্ত তাহলে কি সত্যকামের মৃত্যু রহস্য অমীমাংসিতই থাকিয়া যাইবে? আমরাও বাহির হইয়া আসিলাম। এরপর কি হলো? ব্যোমকেশ বক্সীকে কোন কথাটি বিশেষভাবে ভাবাচ্ছে? আর পুলিশ কেন সত্যকাম খুনের রহস্যের কিনারা করতে চায় না? জানতে হলে আগামীকালের পর্বটি শুনতে হবে। ততক্ষণ বন্ধুরা শুনতে থাকো আমার আজকের গল্প পাঠ, রক্তের দাগ। লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।